27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা রাত দিন এইখানে দখল করে থাকবো। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে, আমরা সেটা নিশ্চিত জানি। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ দ্বিমুখী ত্রিমুখী সংঘর্ষে পল্টন, বায়তুল মোকাররম এবং মুক্তাঙ্গন এলাকা হয়ে উঠেছিল রণক্ষেত্র। সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহতের সংখ্যা 3 শতাধিক। এদিকে শ্রমিক দল, 14 দল এবং জামায়াতে ইসলামী সমাবেশে ডাক দিয়েছিল এই এলাকায়। সংঘাতের আশঙ্কায় পুলিশ এই এলাকার সমাবেশ নিষিদ্ধ করে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এই এলাকার দিকে আসতে থাকে 14 দলের অসংখ্য মিছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোনোর সময় সংঘর্ষ বাধে। মিছিল করে আসা 14 দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ বাধে বায়তুল মোকাররম এলাকায়। সকাল থেকে সেখানে ছিলেন আমাদের রিপোর্টার আরফিন ফয়সাল, তিনি জানিয়েছেন। সকাল 11টায় 14 দল, পুলিশ ও জামায়াতের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়। এতে বায়তুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট এবং পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পল্টন মোড় থেকে জামায়াতকে বায়তুল মোকাররমের দিকে হটিয়ে দেয় 14 দলের নেতাকর্মীরা। জামায়াত প্রথমে হটে গেলেও আধা ঘন্টার ভেতর শক্তি বৃদ্ধি করে পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দল নেতারা অভিযোগ করেছেন, জামায়াত ক্যাডাররা তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে কমপক্ষে 20 রাউন্ড গুলিবর্ষণ করেছে। পল্টন স্পটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন 14 দলের কমপক্ষে 10 জন নেতাকর্মী। বায়তুল মোকাররম, পল্টন এলাকায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রেরও ব্যবহার হয়েছে। বিকেল 3টার দিকে পুলিশ দুপক্ষের কর্মী সমর্থকদের অনুরোধ করে ইটপাটকেল ছোড়া থেকে নিরস্ত করে। এ হলো আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের লড়াই। জোট সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার একদিন পরেই রাজপথে এ ধরনের দৃশ্য দেখা গেল। রাজনীতি বিশ্লেষকদের মতে দেশের জন্য এখন যা দুর্ভাগ্যজনক তা হলো এ ধরনের পরিস্থিতি সমাধানের জন্য বা মধ্যস্থতা করার জন্য বা নিরসনের জন্য কোনো সর্বজন গ্রহণযোগ্য অভিভাবকের অনুপস্থিতি। আরফিন ফয়সাল, চ্যানেল আই, ঢাকা। এই একই এলাকার বিকেলের পরিস্থিতি সম্পর্কে আরো জানিয়েছেন সন্তোষ মণ্ডল। এমন রাজনৈতিক সহিংসতা স্মরণকালের মধ্যে বাংলাদেশের মানুষ খুব একটা দেখেনি। এরশাদ সরকারের আমলে যখন আন্দোলন সংগ্রাম চলত, এই পুরানো পল্টন মোড়, মুক্তাঙ্গন এবং আশপাশের এলাকা তখনও রণক্ষেত্রে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু আজ জামাত এবং শিবিরের সঙ্গে 14 দলের নেতাকর্মীদের সকাল থেকেই যে দফায় দফায় সংঘর্ষ চলছে তা সত্যি ভয়াবহ।
এমন গোলাগুলি বোমাবাজি প্রকাশ্যে এ ধরনের সহিংসতার ঘটনা স্মরণকালের মধ্যে আর ঘটেনি, মানুষ তেমন একটা দেখেও নাই। পল্টন মোড়ে দিনভর সংঘর্ষ চললেও বিকেলে তীব্রতা বৃদ্ধি পায়। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে অন্তত 500 রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে, আর হাতবোমার বিস্ফোরণ ঘটে কয়েকশো। আশপাশে পুলিশের অবস্থান ছিল নীরব। সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এই তীব্র উত্তেজনাকর পরিবেশের মধ্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন গণমাধ্যমের উপরও ক্ষিপ্ত হয় এবং দুটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে। ক্যামেরাম্যানরাও মারপিটের শিকার হন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পল্টন ও আশপাশের এলাকার আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পরপরই পুলিশ এবং বিডিআর এসে দুপক্ষের মাঝামাঝি কঠোর অবস্থান নিলে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে আসে। সন্তোষ মণ্ডল, চ্যানেল আই, ঢাকা। সকালে 14 দলের পল্টন ময়দান দখল করার চেষ্টায় বাধা দেয় পুলিশ। সে সময় সেখানে ছিলেন আমাদের রিপোর্টার মাহবুব মতিন। সংঘর্ষটা শুরু হয় এইভাবেই। আওয়ামী লীগের লগি বৈঠক মিছিল থেকে হামলা করা হয় পুলিশের গাড়ির উপর। হামলাকারীরা এর পরপরই ধেয়ে যায় স্টেডিয়ামের গেটে, ব্যারিকেডের ভিতরে অবস্থানকারী পুলিশকে লক্ষ্য করে। পুলিশও পাল্টা জবাব দেয় ইট পাটকেল ও টিয়ারশেল ছুড়ে। এই সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় এই সংঘর্ষ বেশ কয়েক ঘন্টা চলে। আওয়ামী লীগের কর্মীদের এত সমাগম ঘটেছে যে এবং তারা পুলিশের উপর যেভাবে হামলা করেছে, এক পর্যায়ে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে স্টেডিয়ামের ভিতরে এবং পুলিশের কোনো উপায় ছিল না এই বিশাল জনসংখ্যাকে সামাল দেওয়ার। সকাল থেকে ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বৈঠা লগির মিছিল এসে জমায়েত হয় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, 0 পয়েন্ট ও বঙ্গবন্ধু এভিনিউতে। পল্টন ময়দানে আওয়ামী লীগ ও শ্রমিক দল একই সময় সমাবেশ করার ঘোষণা দিলে পুলিশ সেখানে 144 ধারা জারি করে এবং ময়দানে ঢোকার সবগুলো প্রবেশ পথে ও আশেপাশের সড়কে অবস্থান নেয়। পুলিশ এই সময় পল্টন ময়দানের চারদিকে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভাঙার আরেক দফা চেষ্টা হলে পুলিশ ব্যারিকেড থেকে বেরিয়ে এসে ব্যাপক ঠিক একই সময় নবাবপুর থেকে আসা 14 দলের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় গোলাপ শাহ মাজারের কাছে। এখানেও পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। বিক্ষুব্ধ কর্মীরা এই সময় রমনা ভবনের দক্ষিণে হকার্স মার্কেটে আগুন ধরিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাহবুব মতিন, চ্যানেল আই, ঢাকা। যাত্রাবাড়ি ও দয়াগঞ্জ দিয়ে আসা 14 দলের মিছিলের কাছে ছিলেন আমাদের রিপোর্টার সঞ্জয় চাকি। সকাল থেকে 14 দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ঢাকা চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ সড়ক একের পর এক মিছিল দিয়ে দখল করে নেয়। বেলা 11টার দিকে একটি মিছিল পল্টন যাওয়ার পথে বিএনপি নেতাদের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করে। এপিবিএন এর গাড়ি সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। দুপুর 1:15টার দিকে যাত্রাবাড়ি জনপদ মোড়ে বিএনপির একটি মিছিল এলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। 10 জন আহত হয়। এ সময় দুপুর 2টার দিকে দয়াগঞ্জ মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয় আরো 15 জন। এসব সংঘর্ষ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগও তোলা হয়। সংসদ সদর কার্যালয়ে আগুন দিয়েছে, আবার আমাদের থানা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। তো আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল যাবার লাগছিলাম, এই মিছিলে হামলা দিচ্ছে। না, এটা মিথ্যা, এটা আওয়ামী লীগের স্বভাব। বিকেলে কাজপুরে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 14 দলের নেতাকর্মীরা পল্টন যাওয়ার পর দুপুরের দিকে বিএনপি নেতারা যাত্রাবাড়িতে আবারও বারবার মিছিল বের করে, কিন্তু এই মিছিলের পরও সড়ক অবরোধ মুক্ত হয়নি, থামেনি সংঘর্ষ। বিকেলে যাত্রাবাড়ি, দয়াগঞ্জ ও কাজপুরে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সঞ্জয় চাকরি, চ্যানেল আই, ঢাকা।
শাহবাগ এলাকায় ছিলেন আমাদের রিপোর্টার মোস্তফা মল্লিক। তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর। সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ একটি মিছিল নিয়ে পল্টন ময়দানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়। একসময় ড্যাবের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করলে চিকিৎসক পরিষদ ভিসির কার্যালয় সহ আশপাশে ভাঙচুর চালায়। বিশ্ববিদ্যালয়ের চত্বর তখন তাদের দখলে। বেলা 12টার দিকে হাসপাতালের বাইরে থেকে আওয়ামী লীগের কর্মীরা ড্যাব কর্মীদের উপর হামলা চালায়। জ্বালিয়ে দেওয়া হয় আগুন, শুরু হয় ভাঙচুর, লুটপাট। দুপুর 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় এলাকায় কোনো পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। পিজি ও বারডেম হাসপাতালের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেলা গড়ালে বিশ্ববিদ্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় পুলিশ ও বিডিআর। পাশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেলা 11:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে ছাত্রদল। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডের উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যাগেন্স ভ্যান অ্যাকডেন গত 14 ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন 3 দিনের সফরে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে দেশের রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতার প্রস্তাবও করেন। 16 ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ডোনাল্ড সি ম্যাককিনন। তিনিও রাজনৈতিক বিরোধ মেটানোর তাগিদ দেন। কোন মধ্যস্থতাকারীর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে চাইছে না সরকারি দল। সরকারের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার অভিমত, সমঝোতার জন্য প্রয়োজনে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা যেতে পারে। আমি মনে করি এখানে মধ্যস্থতা করার মতো কোনো বিষয় না এটা, কারণ ইস্যুজ অত্যন্ত ক্লিয়ার। এখন সংস্কারের যে প্রস্তাবটি যেভাবে এসেছে তাতে যেটা বললাম, এর মধ্যে অনেকগুলো প্রস্তাবই ইতিমধ্যেই কিন্তু সরকার গ্রহণ করে সেটার উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। যেগুলো নেই সেগুলোর উপরেও আমি মনে করি যে চুলচেরা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, কারণ যা কিছু স্বচ্ছ, যা কিছু বাস্তব, সেটা আমাদের সরকার সবসময় গ্রহণ করতে প্রস্তুত। সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদের মতে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই বিভিন্ন দেশের কূটনীতিকরা তাগিদ দিচ্ছেন। তিনি আরো বলেন, বর্তমান ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে তারা বুঝতে পেরেছেন। আমাদের যে দাবিগুলি, এটা তো স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অন্তরায় নয়, এটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে কতগুলি দাবি দেওয়া হয়েছে। সুতরাং এটা সরকার না মানার তো কোনো কারণ নাই। বিভিন্ন দেশ যারা আমাদেরকে বন্ধু হিসেবে মনে করে, তারাও এটা চাইতে পারে যে আমাদের যে সংকট, এটা আলোচনার মাধ্যমে নিরসন ব্যাপারে হতে পারে। এটা তাদের চাওয়াটা অযৌক্তিক না। সংসদে বসেই আলাপ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসন সম্ভব বলে মনে করে সরকারি ও বিরোধী দল। উভয় পক্ষ খোলা মন নিয়ে আলোচনায় বসলে প্রয়োজন পড়বে না বিদেশি মধ্যস্থতার। দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ যেমন জনগণ চান না, তেমন আশা করেন না দেশের রাজনীতিবিদরাও। জাতীয় সংসদ ভবন থেকে রাশেদ আহমেদ, চ্যানেল আই। উষ্ণ করমর্দনের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মধ্যে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। সম্প্রতি এক জনসভায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই দলের মহাসচিব পর্যায়ে যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন, আজকের এই বৈঠক তারই বাস্তবায়ন ঘটল। সকাল 11:45 অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ ভবনের কক্ষে 1 ঘণ্টারও বেশি সময় ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সংলাপে অংশগ্রহণের জন্য বিএনপি মহাসচিব ও এলজাডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সকাল 11টায় সংসদ ভবনে এসে উপস্থিত হন। ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী তাদের স্বাগত জানান। পরে বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল অপেক্ষারত সাংবাদিকদের জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আগামীকাল তারা আবার বসবেন। সেগুলি আমাকে হস্তান্তর করেছেন। আমি তাদের প্রত্যেকটি দাবি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছি, উনি ব্যাখ্যা করেছেন। আমি এই ব্যাখ্যাগুলো নিয়ে আমার দলের ফেরত যাবো এবং দলের সাথে আলাপ করবো। আমি আশা করি যে উনিও আমার দলে যাবেন, দলের সাথে আলাপ করবেন এবং আলাপের ফলে আমরা আগামীকালকে 11টার সময় আবার করবো।
আমাদের পক্ষ থেকে 14 দলের পক্ষ থেকে আমাদের যে সংস্কার প্রস্তাব আমি জনাব মান্নান ভূঁইয়া সাহেবের কাছে দিয়েছি এবং উনি এই সংস্কার প্রস্তাবের কিছু ব্যাখ্যা চেয়েছেন। আমি টোটাল জিনিসটাই তাকে আমাদের সংস্কার প্রস্তাবের ব্যাখ্যা তাকে দিয়েছি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, এম ইলিয়াস আলী এমপি এবং আওয়ামী লীগের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ উপস্থিত ছিলেন। এদিকে সংলাপের ঐতিহাসিক ও বহু প্রতীক্ষিত মুহূর্তের সংবাদ সংগ্রহের জন্য দেশি বিদেশি সংবাদকর্মীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিড় জমায়। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালির পর আজ এই মহান জাতীয় সংসদে অনুষ্ঠিত হল সংলাপ। দুই মহাসচিবের এই সংলাপের মধ্য দিয়ে আগামী 2007 সালে সাধারণ নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছে দেশের শান্তিকামী জনগণ। খুরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সাংবিধানিক সব বিধান প্রয়োগ না করে 2006 সালের 29 অক্টোবরে নিজেই প্রধান উপদেষ্টা হয়ে যান তখনকার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। চলতে থাকে 2007 সালের 22 জানুয়ারি পাতানো নির্বাচনের আয়োজন। বিষয়টি আঁচ করতে পেরে সংসদ নির্বাচন থেকে সরে আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। 22 জানুয়ারির পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যেই রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে দিয়ে নির্বাচন চালিয়ে যেতে হবে। যে ফর্মুলা ছিল উনি সেই ফর্মুলা অনুযায়ী কাজ করেন নাই, নিজেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। সেইটা নিয়ে আপনারা দেখেছেন যে মামলা হয়েছে। মামলা যখন চলমান সেই অবস্থাতে তখনকার প্রধান বিচারপতি আবার এটাকে একটা স্থগিতাদেশ দিয়ে দেয় সেই মামলা। আন্দোলন সংগ্রামে সংঘাতমুখর পরিস্থিতি সৃষ্টি হয়। 22 জানুয়ারির নীল নকশার নির্বাচন আমরা হতে দেব না। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র 1/3 জনগণের প্রতিনিধিত্ব করে মহাজোট করে মহা বিপক্ষে পড়েছে। মহাজোট নিয়ে কাজেই তারা নির্বাচন করবার মতো তাদের অবস্থা নেই। 14 তারিখ থেকে লাগাতার ভাবে ওই বঙ্গভবন অবরোধ ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। দেশি বিদেশি চাপে 2007 সালের 11 জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগে বাধ্য হন অধ্যাপক ইয়াজউদ্দিন। দুটি বিষয় আমরা আন্দাজ করছি এখানে হাওয়ায় ভাসছে দুটি কথা। একটি হলো স্টেট অফ ইমার্জেন্সি বা দেশের অবস্থা অন্যদিকে চলে যেতে পারে, এবং আরেকটি হলো যে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি উনি নিজেই পদত্যাগ করবেন। জরুরি অবস্থা ঘোষণা করছি। রাজনীতিতে এটি 1-11 হিসেবে পরিচিতি পায়। পরদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য আমরা দেশের লোক শান্তি চাই। রাজনৈতিক দল যদি শান্তিপ্রিয় জনগণকে পছন্দ করে, তাদের ভোট যদি আদায় করতে হবে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি দিতে হবে। অশান্তি আমরা চাই না। আমরা অশান্তি, আমি একটা দল করি কিন্তু তারপর আমি অশান্তি চাই। সুবিধা বলতে যে চলাচল করতে পারছি ইজিলি, মনে হচ্ছে যে রাস্তাঘাটে যে অবরোধে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছিল না সেটা যেতে পারবে, কেনাকাটা করা, বাজারে করা, এই দিকে সুবিধা হচ্ছে। কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে, বরং কেমন যেন একটা আতঙ্ক, আর্মি, মিলিটারি। সময়টা ছিল অন্যরকম।
গণতন্ত্র আর রাজনীতির জন্য এক গুমট পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফর শেষে 52 দিন পর দেশে ফেরেন শেখ হাসিনা। যদিও এর আগে তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 2007 সালের আজকের দিনে বিকেল 5টার কিছু পরে ঢাকায় বিমানবন্দরে পৌঁছান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ারপোর্টে নেমে শুভেচ্ছা জানান দেশবাসীকে। রাজনীতি নিয়ে কথা না বললেও তার কণ্ঠে ছিল সেই সময় সরকারের প্রতি হুঁশিয়ারি। একবার আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তো আরেকটা ভুল হবে। শেখ হাসিনার ফিরে আসাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনাকে বরণ করে নিতে সেদিন দুপুরে এয়ারপোর্টের আশেপাশে গুটিকয়েক মানুষ দেখা গেলেও হঠাৎই পাল্টে যায় সেই দৃশ্যপট। মুহূর্তেই এয়ারপোর্ট এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বোঝার উপায় ছিল না হাজার হাজার নেতাকর্মী কোথা থেকে এলো। ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকায় ব্যানার ফেস্টুন বহনে নিষেধাজ্ঞা থাকলেও জনমানুষের আবেগের কাছে ভেসে যায় সবকিছু। গাড়ির সামনে হাজার মানুষের মিছিল, মোটরসাইকেল আর গাড়ির বহন নিয়ে 3 ঘন্টায় ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফিরে যান সুধা সদনে। জন্য প্রথম দিকে অনেকে স্বস্তি প্রকাশ করলেও কয়েক মাসের মধ্যে এর প্রভাব টের পাওয়া শুরু হয়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের। নির্যাতন করা হয় তাদের অনেককে। রুই কাতলা নিয়ে আমরা ব্যবসা করব, আমরা চুনুপুটি আমরা বিক্রি করব না, ধরবো না। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। গ্রেফতারের শিকার হন দেশের 2 শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। শেখ হাসিনা 11 মাস ও খালেদা জিয়া 12 মাস কারারুদ্ধ থাকেন। রাজনীতি থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টাও চালানো হয়, আর চলতে থাকে রাজনীতিবিদদের চরিত্র হনন সংস্কারের চেষ্টা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জিল্লুর রহমান ও বিএনপির মহাসচিব হিসেবে খন্দকার দেলোয়ার হোসেন সেই চেষ্টা রুখে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয় কয়েকজন শিক্ষক সহ বেশ কয়েকজন ছাত্রকে। ব্যাপক দমন পীড়নে বাড়তে থাকে ক্ষোভ আর অসন্তোষ। 1/11-এর মতো কোনো ঘটনা এই যাতে আমাদের দেশে আমাদের কপালে আর না আসে, এটা একটা কালো অধ্যায় হিসাবে ইতিহাসে লিখিত হয়ে থাকবে। সংবিধানের বাইরে গিয়ে যদি ক্ষমতা নিতে চায় বা নেয়, তাহলে তার যথাসময়ে উপযুক্ত বিচার হবে। প্রায় 11 মাস কারাভোগের পর 2008 সালের 11ই জুন সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হন তিনি। প্রতি বছরের মতো এদিনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারাগারে থাকার সময়টা তার কেমন কেটেছিল, নেতাকর্মীদের সঙ্গে সেই স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর। কারাগারে একা একটা বাড়িতে একটা পরিত্যক্ত ঘোষণা করা, সেখানে আমাকে রাখা হয়েছিল 11টা মাস। ওই দোতলার নিচে পর্যন্ত নামতে দিতে হতো না। সব মামলায় জামিন পাবার পর 1 বছরেরও বেশি সময় কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 11:38 সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। মুক্তি পেয়ে বেগম জিয়া প্রথমেই যান তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে। সেখান থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ছেলে তারেক রহমানের সাথে দেখা করার পর তিনি যান নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। সেখানে দেশ, রাজনীতি এবং তারেক রহমান সম্পর্কে কথা বলেন সাংবাদিকদের সাথে। আহমেদ পিপুলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু। ক্যামেরায় ছিলেন অজিত, আইচ, তাপস এবং আতাউর রহমান। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া দলীয় কার্যালয়ে আসবেন, তাই সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সেখানে। আস্তে আস্তে সেই ভিড় বাড়তে থাকে। সবারই চেষ্টা ছিল নেত্রীর কাছে যাওয়া, এক নজর তাকে দেখা। শৃঙ্খলা আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। একসময় দলীয় কার্যালয়ে হাজির হন খালেদা জিয়া। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। 1 বছর ধরে তালাবদ্ধ নয়াপল্টনের কার্যালয় ফিরে পায় প্রাণ। সেখানে আগে থেকে অপেক্ষমান দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে 10 মিনিট কথা বলেন খালেদা জিয়া।
এরপর কথা বলেন সাংবাদিকদের সাথে। তার মুক্তিতে ধন্যবাদ জানান দেশবাসী সহ দলের নেতাকর্মীদের। দাবি জানান সবার আগে সংসদ নির্বাচনের। আমরা আলাপ আলোচনায় বিশ্বাস করি, সেই জন্য আমরা সংলাপ করব, বিএনপি সংলাপ করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে যেতে চায় এবং বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কাজে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেই অনুকূল সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। উপজেলা নির্বাচন অবশ্যই হবে, জাতীয় নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তিনি বলেন বিএনপিতে কোনো বিভক্তি নেই, নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে দলের সবার প্রতি আহ্বান জানান তিনি। যে অবস্থান বিএনপি দেখেছে সকলে ঐক্যবদ্ধ রয়েছে, যার যার অবস্থান থেকে সকলকে আমি কাজ করে যেতে বলবো। বিএনপিতে কোনো বিভক্তি নেই, কোনো নেই, বিএনপি সকলে ঐক্যবদ্ধ আছে এবং এই যে নানা রকম বিভ্রান্তি পত্রিকায় ছড়ানো হয় সেগুলো পত্রিকার ভাষা, বিএনপিতে ঐক্যবদ্ধ আছে এবং সকলকে নিয়ে আমি সম্মিলিতভাবে সকলকে নিয়ে বিএনপিকে কাজ করব এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের যে সমর্থন আপনারা দেখেছেন, ইনশাল্লাহ আবারও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। কথা বলার এক পর্যায়ে তারেক রহমানের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। জানান সুস্থ না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে বাইরে থাকবে তারেক। আপনারা জানেন আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। এরপর খালেদা জিয়া দলীয় কার্যালয়ের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীদের। পরে রওনা দেন ক্যান্টনমেন্টের বাসার উদ্দেশ্যে। ১/১১ পর দ্বিধাদ্বন্দ্ব আর বিভেদে জড়িয়ে পড়া বিএনপি যে কঠিন সময় অতিক্রম করছে, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সেই সাথে বিএনপি চেয়ারপারসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে ঐক্যের মধ্যে নিয়ে এসে আগামী সংসদ নির্বাচনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। এমন আশারই সঞ্চার হয়েছে সকলের মধ্যে। বিস্তারিত তালাত মামুনের রিপোর্টে। ভিসি ভিনি ভিডি আসলেন, দেখলেন, জয় করলেন। দেশের দুই রাজনৈতিক পরাশক্তি আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এক ছাদের তলে কথা বললেন অনেক দিন পর। সন্ধ্যার কিছু পরে সশস্ত্র বাহিনীর দাওয়াতে প্রথমে আসেন শেখ হাসিনা, এর পরে পরে আসেন বেগম খালেদা জিয়া। তারপর দাঁড়িয়ে অনেকক্ষণ হাসি মুখে কথা। দুজনকে ঘিরে দাঁড়িয়ে থাকা উপদেষ্টারা হাসছিলেন তৃপ্তির হাসি, আর বাইরে দাঁড়িয়ে থাকা আমন্ত্রিত অতিথিরা হাততালি দিয়ে জানান দিচ্ছিলেন এমন দৃশ্য যেন হয় প্রতিদিনের ছবি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সবার কথাবার্তায় মনে হচ্ছিল যেন একটি সুখী পরিবারের পুনর্মিলন। প্রায় ঘন্টা দুয়েকের বেশি থাকে এই শোকের পরশ। যখন একে একে সবাই বিদায়ে ব্যস্ত, তখন দুই নেত্রীর কাছে সাংবাদিকদের হাজারো প্রশ্ন। কেমন লাগলো, ভবিষ্যতে আবারও কথা বলবেন কিনা, নির্বাচনে যাচ্ছেন কিনা, নতুন তারিখ নিয়ে কি ভাবছেন, উত্তর দিলেন যে যার অবস্থান থেকে। বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা হলো আর কি, কুশল বিনিময় হলো, কেমন ছিলাম, জেলের মধ্যে কেমন ছিলাম সেগুলো নিয়ে আলাপ হলো। সেগুলো নিয়ে না, নির্বাচন নিয়ে গেল, নির্বাচন নিয়ে তো দেখুন আমি তো বলে দিয়েছি বৈঠকে বসতে আমার কোনো আপত্তি নেই। নির্বাচনের বিষয়টি বিএনপি এবং সরকারের ব্যাপার, তাতে কোনো সমস্যা নেই। পরিষ্কার বলে দিয়েছি এবং বলেছি এখন সরকারের দায়িত্ব, সব নির্বাচন করা সরকারের দায়িত্ব। আমরা মনে করি সরকার করবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ। সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে যে কখন তারা ভোটটা দেবে, কখন তারা নির্বাচনে অংশ নেবে এবং
যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এমার্জেন্সি উঠে যাবে। ঠিক আমি বুঝতে পারি না যে এমার্জেন্সিকে এভাবে আরো বেশি দিন রাখার চেষ্টাটা কেন হচ্ছে। ইলেকশনের এই তারিখ পিছানোর প্রস্তাব করে, এটা আমার বোধগম্য না। তবে এটা সরকার এবং বিএনপি তাদের মধ্যে ব্যাপার, এখানে আমরা কোনো পার্টি না। কাজে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমরা ইলেকশনের জন্য প্রস্তুত। আপনারা কি সমর্থন করবেন কিনা? এটা তো আমরা আপনাদের দুজনের মধ্যে কেমন আছেন, ভালো আছি ইত্যাদি। প্রাথমিক কথা কি হলো আপা? ওটা হলো যে কেমন আছেন, ভালো আছি, দুজন পাশাপাশি ছিলাম, কিন্তু কারো মুখ দেখতে দেয় নাই। এখানে শুধু মানে গ্লাস না, ওই যে ঝাড়কা দিয়েও বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাই বলা হতো। আমি যে বিল্ডিং এ ছিলাম ওখান থেকে খাবার রান্না হতো জেলখানার, এবং ওনার বাড়িতে সবসময় পাঠানো হতো। এই দুইটা টিফিন কেস যেহেতু, একটা আমার কাছে আসতো, একটা ওনার কাছে আসতো, এই নিয়ে আলোচনা। এটা ঠিক না যে কথা বলতাম না, এটা ভুল। তবে বাস্তব অবস্থাটাও আপনাদের বোঝা উচিত। প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ঘুরে ঘুরে কথা বলেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার সাথে। এরপর বেগম জিয়া চলে যান, তবে দীর্ঘক্ষণ শেখ হাসিনার সাথে কথা বলেন সংলাপে দায়িত্বপ্রাপ্ত 5 উপদেষ্টা। মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দীর্ঘ সংলাপে ব্যস্ত তারা। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সেক্ষেত্রে নতুন তফসিলকে আগামীকাল ঘোষণা করবে? আগামীকালই করতে হবে। এবং সেক্ষেত্রে নির্বাচনকে 28 ডিসেম্বরের তারিখ, সেটা 28 হবে না, 27 হবে না, 29 হবে, কালকে জানতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার শনিবারই ঘোষণা দিয়েছিলেন রোববার নতুন তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশনে তফসিল ঘোষণাকে ঘিরে শুরু হয় নানা তৎপরতা। কমিশনে আসার আগেই প্রধান নির্বাচন কমিশনার ও অপর 2 কমিশনার বৈঠক করতে যান প্রধান উপদেষ্টার দপ্তরে। এমনকি দুপুরে নির্বাচন পর্যবেক্ষক সংগঠনদের সাথে কমিশনের নির্ধারিত শুনানিও স্থগিত করা হয়। দুপুর 2:30টায় বিএনপি সহসভাপতি MK আনোয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে তারা জানান তারা আশা করছেন তাদের প্রস্তাবিত তারিখ বিবেচনা করবে নির্বাচন কমিশন। আমাদের সেদিন যে আলোচনা হয়েছিল সেই আলোচনার ভিত্তিতেই তারা তাদের নির্বাচনী শিডিউল ঘোষণা করবেন। দিন তারিখ তো আমরা সেদিনই আলোচনা করে গিয়েছি। আমরা 28 তারিখের কথা আলোচনা হয়েছিল সেদিন, সেই তারিখে আমরা সেই কথাই বলেছি। এরপর বিকেল 4টায় আসে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এই দলের নেতা আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম জানান 18 ডিসেম্বর নির্বাচনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। আমরা একটা কথা বলেছিলাম সবসময় যে নির্বাচনের 18 তারিখেই ডিসেম্বরে তফসিল ঘোষণা করেছিলেন। আমরা সেই তফসিল অনুযায়ী আমাদের নির্বাচনী প্রক্রিয়া আমরা প্রায় সমাপ্তের পথে এসেছি। বিকেল 5:15টায় তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেন এর মাধ্যমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করছে কমিশন। দেশের বড় 2টি রাজনৈতিক জোটের সাথে আলোচনার মাধ্যমে ঘোষণা করা হলো নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে এবং এর মাধ্যমেই দেশে সমঝোতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে মনে করছেন সবাই। আসমা মিতা, ওয়ান নিউজ, ঢাকা। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অবসান হয় 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। 56(3) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি অদ্য 23 পৌষ 1415 বঙ্গাব্দ 6 জানুয়ারি 2009 খ্রিস্টাব্দ মঙ্গলবার শেখ হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। আমি নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।
নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ করছি। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় 4.5 ঘন্টা বৈঠক শেষে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের জানান এই নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। যে নীল নকশার কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, এই নির্বাচনের ফলাফলে সেই নীল নকশা বাস্তবে পরিণত হতে দেখা গেল। একটি বিষয় লক্ষণীয় যে দুপুর 12টার মধ্যে 45 থেকে 50% ভোট পড়ে। তারপর বেশিরভাগ কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল।
কিন্তু গণনায় দেখা যায় যে বহু ভোট কেন্দ্রে প্রায় 90% ভোট গ্রহণ করা হয়। ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। নবম জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো নির্বাচন হিসেবেও অভিহিত করেন বেগম জিয়া। গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এবারে সাজানো নির্বাচনে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং তাই নির্বাচনের ফলাফল জনগণের মতামতের প্রতিফলন নয়। এমত অবস্থায় এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়া বলেন, জোটে শরিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা।